যুবলীগের সদস্যদের অস্ত্র নিতে কোনো লাইসেন্স লাগতো না। 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। ৭১-এর গেরিলা 27 লক্ষ কোটি টাকা। কয় টাকা? আবার বলেন তো। 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং সেই রিপোর্টটা তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, ওখানে নাই, আমি আপনাদের বলি। আমাদের সিপিডির পরিচালক, ওনার নাম কি? দেবপ্রিয় বাবু। উনি শ্বেতপত্র প্রকাশক কখন করেছেন? যখন গভর্নমেন্টের বয়স 1 বছর বাকি, ইন্টারিম গভর্নমেন্টের 1 বছরের হিসেবটা তিনি আমাদের দিয়েছেন, পুরো হিসেব বের করে দিয়েছেন। এরপরেও যে কত পত্রিকায় নিউজ আসছে, এখানে 3000 কোটি টাকা, এখানে 500 কোটি টাকা, এখানে 700 কোটি টাকা বেহাত হয়েছে অথবা স্কোয়ান্ডারিং হয়েছে, মানি স্কোয়ান্ডারিং হয়েছে। এই যে মানি স্কোয়ান্ডারিং, আমি এটা ওনার ওই হিসেবটা রিপোর্টের উপরে প্রায় 32 লক্ষ কোটি টাকা আমার হিসেবে আসে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী বলি, 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে পাচার হয়ে থাকে, আচ্ছা 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে থাকতো আর তার যদি শেখ হাসিনা বা তার লোকেরা ইনভেস্ট করতো, তা আমাদের তো একটু গরিবত্ব থাকে, বুঝলেন কথা। আমরা তারেক রহমান সাহেব তো টাকা চুরি করার জন্য আসেন নাই। তার প্রমাণ হলো এই যে তিনি বিদেশে থাকার পরেও বলেছেন যে তৃতীয় বিশ্বে কিন্তু কোথাও নেই। আমি প্রত্যেকটা উদাহরণ দেবো, একটা একক ইউনিক উদাহরণ। জিয়াউর রহমান এইখানে পত্রিকা ওপেন করে দিয়েছেন। জিয়াউর রহমান এই বিচার, আমার হাইকোর্ট আপনাদের কাছে একদম উল্টো ভাষা হাইকোর্ট, এই হাইকোর্টের ক্ষমতা খর্ব করে একটা টোটালি তখন প্রেসিডেন্টের হাতে নিয়ে গেছিলেন। পঞ্চম সংশোধনী আপনারা পড়ে দেখবেন, যে মানে 4র্থ সংশোধনী আপনারা পড়বেন, সেটা পড়লে আপনারা দেখবেন হাইকোর্টের কোনো ক্ষমতা ছিল না। ডিস্ট্রিক্ট জাজ কি হবে তার নির্ধারিত ছিল না। ডিস্ট্রিক্ট জাজ জাজিয়াতে থেকে আসবে, বাকশালের সভাপতি ডিস্ট্রিক্ট জাজ হতে পারত। এবং কনস্টিটিউশন আমরা যদি সংশোধন বলি, 2/3 মেজরিটি নিয়ে আমরা সাধারণত করি, উনি 3/4 মেজরিটিতে প্রেসিডেন্টকে ইমপিচ করতে হবে, অর্থাৎ প্রেসিডেন্ট কনস্টিটিউশনের উপর উঠে দাঁড়িয়েছে। ইভেন হি ওয়াজ মোর দ্যান কনস্টিটিউশন। একটা দেশের সবচেয়ে বড় দলিল হল সংবিধান। একটা দলিলটার জন্য আমরা আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, সেই দলিলটার উপর উঠে দাঁড়াইছেন শেখ মুজিবুর রহমান। আপনারা নোট করতে পারেন, এটা আপনারা কোট করতে পারেন। 2/3 মেজরিটিতে কনস্টিটিউশন সংবিধান সংশোধন হবে, আর শেখ মুজিবকে ইমপিচ করতে হলে 3/4 মেজরিটি লাগবে, অর্থাৎ তুমি কনস্টিটিউশনের চেয়ে বড় হয়েছে। এই কাজগুলো থেকে জিয়াউর রহমান বের করে নিয়ে এসেছেন। উনি জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন যে বিচারকদের যেটা শেখ মুজিব ইচ্ছে, ধরেন শেখ মুজিব ক্ষমতায় বসে আছে, এখন উনি চাইলেন ওনার এই একটা যে কোনো একটা লোক রায় দিলেন তার বিপক্ষে, উনি বলেন জজের চাকরি নেই। হাইকোর্টের জাস্টিসের চাকরি তার হাতে ন্যস্ত ছিল, সুপ্রিম কোর্টের জাজের, ইভেন প্রধান বিচারকের চাকরিও ছিল তার হাতে ন্যস্ত। একটা ব্যক্তির হাতে গেছিল সমগ্র দেশ, বিচার বিভাগ এবং আইন কানুন। যে কারণে যুবদলের নেতৃবৃন্দ গ্রামে গ্রামে লাইসেন্স ছাড়া অস্ত্র পেত, এটাও ছিল আইন নির্দেশ। যুবলীগের সদস্যদের অস্ত্র নিতে কোনো লাইসেন্স লাগতো না, যে কারণে গ্রামে গ্রামে মানুষ মরত। এবং মানুষ মরার কোনো বিশেষ না, 40,000 বিরোধী দলের নেতাকর্মী মারা গেছে। আচ্ছা, একটা বইয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হলো কথামালা রাজনীতি। আমাদের রেজওয়ান সিদ্দিকী লেখা, কয়েকদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। রেজওয়ান সিদ্দিকী কিন্তু আপনার মনে আছে নাকি? সাংবাদিক ছিলেন, দৈনিক দিনকালের এডিটর ছিলেন, জাসাসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। একটা বই আছে, বইটার নাম হলো কথামালা রাজনীতি। আমি সেই বইটা থেকে কোট করছি আপনাদের কাছে। পাকুন্দি একটা জায়গা, আব্দুর রশিদ নামে এক ভদ্রলোক, সেই রশিদ আসছে, সিলেটে পালিয়েছিল, তার টাইফয়েড হয়েছে, যে বাড়িতে এসছেন, সকালবেলা ভাত খাইতে বসছেন। তারপর বইতে লেখা যায়, আমি তাই বলি, কোট করছি আমি বইতে লেখা, আপনার খুঁজে দেখবেন যে মুজিব বাহিনীর লোকেরা বাড়িটা ঘিরে ফেললো। ঘিরে ফেলার পর তখন খুব হাত পা ধরে অনুনয় করলো মা এবং বাবা, যে আমার ছেলেটা না খেয়ে আছে, আচ্ছা টাইফয়েড, আজকে প্রথম ভাত দিয়েছি, 26 দিন টাইফয়েডে ভোগার পরে আজকে প্রথম তাই খাবার দিয়েছি। তারপর বলে ওর খাবার আর ওর কপালে জুটবে না, এই বলে ওনাদের সামনে, মা বাবার সামনে গুলি করে ছেলেটাকে মারে। তার নাম আব্দুর রশিদ। মারার পরে কত দূর তারা চলে গেছে মুজিব বাহিনীর লোকেরা, গিয়ে আবার ফেরত আসছে। আইসা আবার বলে যে একটা কুড়াল দাও, তার কুড়াল দেওয়ার করে আছে, বাধ্য করেছে কুড়াল আনতে। তারপর বলছে কল্লা কাটো, তার বাবার হাতে কুড়াল দিয়ে বলে ছেলের কল্লা কেটে দিতে। ওই বন্দি লেখা আছে, আপনার পড়বেন। ভাই আপনার শুনেন, এই যে ভাইরা, এই যে দুজন ভাই, আপনার শুনেন, বলছি কি বলতে পারবেন না, শুনেন কথাটা, এই কথাটা আপনার পড়েনও নয় আর শুনেনও নয়।
কথামালা রাজনীতি বইটা আপনারা জোগাড় করে পড়েন, বাজারে পাওয়া যাবে। ছেলে বাবার হাতে কুড়াল দিয়েছে ছেলেকে কলা কাটার জন্য। বাবা বলছে আমি বাবা কিভাবে ছেলের মাথাটা কেটে দেব। তারপরে বাধ্য হয়ে ছেলের মাথা কেটে দিয়েছে। সেই মাথাটা ফুটবলের মতো লাথি দিয়ে তারা নিয়ে গেছে, বলে গেছে এই লাশ কুকুরে না খাওয়া পর্যন্ত কবর দেওয়া যাবে না। ঘরের মধ্যে মা, তার বউ, তার সন্তান সবাই কাঁদে। সেই লাশ কুকুরে খায়, ঘরে বসে দেখে, সেই লাশের দুর্গন্ধ হয়। তারপর মুজিব বাহিনীর লোকের কাছে অনুরোধ করেছে আমাদের পায়ে ধরেই আমাদের লাশটাকে মাটি দিতে দেন। পা ধরার পরে লাশ মাটি দিয়েছে, অর্ধেক লাশ। এই ছিল আমাদের জীবন। সেই ক্ষেত্র থেকে বের করে নিয়ে এসেছেন আমাদের জীবন। আমার চোখে পানি এসে মাঝে মাঝে এইসব বই পড়লে আমার খারাপ লাগে। আমি অনেক গল্প এরকম জানি অনেক, আবার যদি গল্প বলি তাহলে আপনি শুনলে অবাক হবেন, সেটা হয়তো শেষের দিকে বলবো। আমার চোখে পানি এসে কেন আপনার পড়ে দেখেন। আমি হলে থাকতাম এখানে, আমি এখন যে প্রাইম মিনিস্টার অফিস যেটা এই যে নাখাল তেজগাঁয়, ওর সাথে ছিল কলমিলত। আপনাদের মনে আছে, সালাম ভাইটা অবশ্যই মনে আছে, কলমিলত ছিল, এতটুকু রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে আমি ওদিকে যেতাম সাইকেল চালিয়ে। প্রত্যেক দিন সকালে 10টা-20টা লাশের শাড়ি ওখানে শোয়াই রাখতে মানুষের। আমি ইউনিভার্সিটি থেকে এনে পড়ি কাজ হলে আমি একদিন গেছি হাইকোর্টে, সবে বরাতে রাত্রে মাদারে গেছি। একটা মা কাঁদতেছে যে তার লাশ মাটি দেবে, ছোট্ট একটা বাচ্চা তক্তায় শোয়ে রাখছে। সালাম ভাই আমরা কয়েক বন্ধু একত্র হয়ে সেই লাশটা নিয়ে গেলাম আজিমপুরে, কবর দেবো করে। যে ঠিক আছে, সবে বরাতে রাতে মানে 100 টাকার মতন তখন লাশ কবর দিতে লাগতো। আমরা সবাই মিলে 100 টাকা, তখন ইউনিভার্সিটি 100 টাকা দেওয়ার কিন্তু কঠিন। মানে 8 আনা 12 আনায় খাইতাম এক বেলা, সেই সময়ের কথা বলছি। 100 টাকা দিয়ে আমরা গেলাম লাশ নিয়ে। আমরা সব কথাবার্তা বলে এসে দেখি লাশও নেই, মহিলাও নেই, তক্তাটা পড়ে আছে। লাশ নেই, মহিলা নেই, গেল কোথায়? খোঁজাখুঁজি করে আর পাইনি। এমন একটা দিন ছিল, মা তার সন্তানকে সামনে লাশ বানিয়ে ভিক্ষে করত যে আমার ছেলে মারা গেছে, মা বলতেই কথা। এরকম একটা পরিস্থিতি ছিল। আমি ভয়াবহ পরিস্থিতি আপনারা না দেখলে বুঝবেন না। সেখান থেকে বের করে নিয়ে এসছেন জিয়াউর রহমান, দিস ইজ জিয়াউর রহমান। সেই বের করে আসার পরে আমরা জিয়াউর রহমানকে হত্যা করতে কার্পণ্য করি নাই, কারণ যে দেশটা ভালো হয়ে যাচ্ছে, দেশটা ভালো না হোক তার জন্য যুদ্ধ। আমি এই কথাটা বাড়ি অন্যদিকে নিতে পারি, নেওয়া উচিতও, কিন্তু আমি সেটা করলাম না। জিয়াউর রহমানকে হত্যা করার পিছনে কারণ ছিল একটা, দেশের স্বাধীনতার সংহত হচ্ছে আর মানুষ খাদ্য পাচ্ছে এবং দেশের উন্নতি হচ্ছে। আমাদের দেশের উন্নতি হোক এবং মানুষ স্বাবলম্বী হোক, মানুষ স্বাধীনতার সুফল ভোগ করুক, এটা চায় নাই বলে জিয়াউর রহমান হত্যা হয়েছে। এক মহিলা, আমি বলি আওয়ামী লীগের সভানেত্রী যেদিন আসছেন তার 13 দিনের মাথায় জিয়াউর রহমানের পৃথিবীতে চলে গেছে, মাত্র 13 দিনের মাথায়। আপনারা জেনে রাখবেন। তা আমি এই কথা বলি এই কারণে, সেই জিয়াউর রহমানের পরে আবার গণতন্ত্র মুখ দেখি নাই। দীর্ঘ সময় গণতন্ত্র অন্ধকারে চলেছে। সেইখান থেকে সামান্য একটু আলো দেখেছে এই গণতন্ত্রে। বেগম জিয়ার সময় কেন গণতন্ত্রের মুখ দেখলো, তার জন্য কিন্তু 17 বছর আমাদের ভুগতে হইল। কেন গণতন্ত্রের আলো দেখলো, কেন দেশের উন্নতি হলো, কেন দেশের মানুষ স্বাবলম্বী হচ্ছে, কেন মানুষের টাকা হচ্ছে, মানুষ ভালো থাকছে, এই কষ্টে আমরা 17 বছর ভুগেছি। এবং তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছে। আমাদের এইখানে যারা আছে, বিশেষ করে নেতৃবৃন্দ, জেল খাটে নাই, আমি মনে করি সারা জেল খাটছেন আমি জানি না, কিন্তু সবাই জেল খাটছে। আপনাদের মধ্যে সবাই জেল খাটছে, পলায় নাই এমন একজনও নেই এখানে। আচ্ছা, নির্যাতনের শিকার হয় নাই আমি মনে করি না যেখানে একজন আছে। সেই নির্যাতন, কষ্ট, পলানো, তার ফসল কিন্তু আজকের এই গণতন্ত্র, তার ফসল জিয়াউর রহমান। আমরা কিন্তু এই জিয়াউর রহমানের একটা স্বপ্ন, একটা ফুল, একটা গাছ আমরা বাঁচাই রাখবো, এটা আমাদের দায়িত্ব। এই স্বপ্নটাকে বাঁচাই রাখার দায়িত্ব আমাদের। এই স্বপ্ন বাঁচাই রাখলে কি হবে? কোনো টাকা নাই, ফার্মার্স কার্ড করে ফেলছে, কোনো টাকা নেই, ফ্যামিলি কার্ড করে ফেলছে, একটা ভঙ্গুর অর্থনীতি হাতে নিয়ে কিন্তু তিনি মানে কি বলে কৃষকের 10,000 কোটি টাকা, 10,000 টাকা পর্যন্ত সারা দেশে কৃষকের ঋণ মকুব করে ফেলছে। টাকা কিন্তু হাতে পান নাই তিনি। কেন করেছেন? অ্যান্টিসিপেশন। আপনারা সাহায্য করেন, দেশের মানুষ সাহায্য করেন। Thanks for watching. Please subscribe our channel 71 এর গেরিলা।